সো হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য এমন একটা কোরিয়ান মুভি গল্প আলোচনা করতে চলেছি। সেটাতে রয়েছে ভয়ানক সব অপরাধী যারা পালানোর জন্য অনেককেই মেরে ফেলে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা দেখতে পাই 47 জন অপরাধীকে একটি সামুদ্রিক জাহাজের মাধ্যমে ফিলিপাইন থেকে কোরিয়ায় ফিরিয়ে আনার পরিকল্পনা চলছে। তাদের মধ্যে পার্ক নামের একজন অপরাধী সবচেয়ে ভয়ঙ্কর ছিল। সে 30টারও বেশি মহিলাকে হত্যা করেছে, আর এটা নিয়ে তার কোনো অনুশোচনাও ছিল না। কিছুক্ষণের মধ্যে সে অফিসার লিয়ের সঙ্গে দুর্ব্যবহার শুরু করে, আর অফিসার লি রেগে গিয়ে তাকে নির্মমভাবে মারধর করতে থাকে। অন্যদিকে আমরা দেখি পুলিশ দপ্তর থেকে অফিসার ডেভিড সবাইকে তাদের কাজ বুঝিয়ে দিচ্ছিল। এরপর সকল অপরাধীদেরকে আলাদা করে সেলে পাঠানো হয়। এখানে প্রতিটি অপরাধীর জন্য একটি করে গার্ড নিয়োগ করা হয়। এরপর সকল অপরাধীদের আইনগুলো জানালে তারা প্রতিবাদ করে। এখানে টম নামের একজন অপরাধী পুরো চুপচাপ ছিল। এছাড়া এখানে কিছু মহিলা অপরাধীও ছিল, তারা অত্যন্ত ধৌত ছিল। তাদের মধ্যে একজনের নাম ছিল জেনি। জেনির উপরে তার শ্বশুর শাশুড়ি ও স্বামীর হত্যা করার অভিযোগ ছিল। এই মহিলাদের দেখাশোনার দায়িত্ব ছিল অফিসার ম্যারির ও ডক্টর ম্যাক্সের উপর, কারণ এই অপরাধীদের এত দূরে নিয়ে যাওয়ার জন্য কোনো না কোনো রকম ভাবেই দুর্ঘটনা ঘটবে। এই ভেবে ডক্টর ম্যাক্সকেও এই মিশনে যুক্ত করা হয়েছে। এলা নামের নার্স একজন এখানে ছিল। তারা দুজনে একত্রে তাদের জিনিসপত্র ঠিক করছিল। চুপচাপ ডক্টর ম্যাক্স ও ওষুধের বক্স থেকে দুটো ইঞ্জেকশন চুরি করে। অন্যদিকে একত্রে কিছু রাঁধুনি রান্না করছিল। তখনই ডক্টর ম্যাক্স চুপি চুপি ওই ইঞ্জেকশনগুলো নিয়ে ইঞ্জিন রুমে পৌঁছায়। ডক্টর ম্যাক্সের পরিকল্পনা ছিল ওই জাহাজের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীর 6 ঘন্টা পর পর ঘুমের ইঞ্জেকশন দেওয়া। তাদের উদ্দেশ্য ছিল তারা যতক্ষণ না পৌঁছাবে ততক্ষণ তাকে ঘুম পাড়িয়ে রাখা। আলফাকে ঠিক কোথায় রাখা হয়েছিল সেটা সদর পুলিশ দপ্তরে থাকা ডেভিড ছাড়া আর কেউ জানতো না। রাতের বেলায় ধূর্ত পার্ক তার মুখের মধ্যে রাখা তার বের করে এবং সেই তার দিয়ে তার হাতকড়া খুলে ফেলে। এরপর সে অন্য বন্দীকে সেই তার দিয়ে দেয় যেন সেও মুক্ত হতে পারে। তারপরে জানা যায় যে রান্নাঘরের সবাই পার্কের সহকর্মী। তারা আসল রাঁধুনিদেরকে হত্যা করে জাহাজে প্রবেশ করেছিল। পার্কের ছেলে যখন পুলিশ তাকে দেখতে আসে তখন পার্ক ও তার সহকর্মী মিলে হত্যা করে তাকে এবং লাশটি ফ্রিজে লুকিয়ে রাখে। এরপর পার্কের লোকেরা কন্ট্রোল রুমে গিয়ে সেখানে থাকা পুলিশদের হত্যা করে আর সমস্ত নেটওয়ার্কের তার কেটে দেয়, যাতে অফিসার লি পুলিশ দপ্তরের অফিসারদের সঙ্গে যোগাযোগ না করতে পারে। অফিসার লি সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে জাহাজে কোনো সমস্যা হচ্ছে এবং দ্রুতই তার দলকে একত্রিত করে তার মধ্যে ম্যারিও ছিল। যখন তারা কন্ট্রোল রুমে পৌঁছায় তখন পার্কের লোকেরা তাদের উপর আক্রমণ করে। তীব্র গুলির লড়াই শুরু হয়, কিন্তু অফিসার লি একত্রে পার্কের সমস্ত লোকেদের পরাস্ত করে। ম্যারি একজন প্রুফ মেম্বারকে দেখে, সে তখন তার শেষ নিঃশ্বাস নিচ্ছিল। ম্যারি তাকে জিজ্ঞাসা করে কিভাবে সহজ উপায়ে পুলিশ দপ্তরের খবর পাঠানো যাবে। সেই ব্যক্তি জানায় যে ইঞ্জিন রুমে থাকা স্যাটেলাইট ফোন ব্যবহার করা যাবে। অন্যদিকে আমরা দেখি পার্ক সমস্ত কয়েদিদের বন্দিদশা থেকে মুক্ত করে দেয়। টম তাকে জানায় যে জাহাজ হাইজ্যাক করে কোনো লাভ হবে না, বরং তার ভুলের কারণে সবাই বিপদে পড়বে। কিন্তু পার্ক টমের কোনো কথা শোনে না। জাহাজে থাকা সমস্ত পুলিশকে হত্যা করে জাহাজকে নিজের আয়ত্তে নিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে ডাক্তার ও নার্স এলার সঙ্গে একটি ঘরে বন্ধ করে নেয়। তারা পার্কের হাতে মরতে চায় না। অন্যদিকে পার্ক যখন ইঞ্জিন রুমে পৌঁছায় তখন সে দেখতে পায় জিয়ান নামের একজন পুলিশদের মৃতদেহগুলো ফ্রিজারে রাখছে, কিন্তু তারা জানতো না যে ইঞ্জিন রুমের পাইপের মধ্যে লিকেজ রয়েছে। সেখান থেকে রক্তর ফোঁটাগুলো আলফার মুখের উপর পড়ে। তখনই আলফা চোখ খোলে ও সেখান থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে। অফিসার লি ও তার দল অপরাধীদের ধরতে তাদের সেলের কাছে পৌঁছালে তা দেখতে পাই সেখানে অনেক অফিসার মারা গেছে এবং সমস্ত অপরাধীরা পালিয়ে গেছে। পার্ক বুঝতে পারে অপরাধীরা ইঞ্জিন রুমের স্যাটেলাইটগুলো ভেঙে ফেলতে পারে, তাই সে দ্রুত তার দলের সঙ্গে ইঞ্জিন রুমের দিকে ছুটে যায়। ইতিমধ্যে পার্ক ইঞ্জিন রুমে ঢুকে স্যাটেলাইট ফোন ভাঙতে শুরু করে এবং সে এক এক করে গ্রুপ মেম্বারদের শেষ করতে থাকে। যখন সে শেষ মেম্বারকে মারতে যাচ্ছিল তখন অফিসার লি ও তার দল সেখানে পৌঁছে যায় এবং ভয়াবহ যুদ্ধ শুরু হয়। আর অন্যদিকে
সবচেয়ে ভয়ঙ্কর অপরাধী আলফা এখন মুক্ত, কিন্তু আলফা অন্ধ। তাপ অনুভব করে সেই সবকিছু বুঝতে পারে এবং তার ঘ্রাণ শক্তি অনেকটাই তীক্ষ্ণ। সে সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি শক্তিশালী ও দ্রুত ছিল, আর তাকে দেখে সবাই পালানোর চেষ্টা করলে আলফা তাদের একজনকে ধরে ফেলে এবং তার সহযোগীদের চোখের সামনে হত্যা করে। এইসব দেখে বাকি লোকজন পালিয়ে যায়। পালানোর সময় টম আলফার মনোযোগ আলাদা করার চেষ্টা করে যাতে বাকিরা পালাতে পারে। তারা একটি ছোট্ট দরজা দিয়ে পালিয়ে যায় এবং দরজা বন্ধ করে দেয়। অফিসার ডেভিড স্যাটেলাইট ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করছিলেন আসলে কি ঘটছে। যখন তিনি জানতে পারেন সমস্ত অপরাধীরা পালিয়ে গেছে, তখন তার পায়ের তলার মাটি সরে যায়। ঠিক তখনই তার কাছে ডিরেক্টর নামের একজনের কল আসে। সে তাকে জাহাজে ঘটে যাওয়া সমস্ত ঘটনা সম্পর্কে জানাতে থাকে। তারপর দেখি এক অদ্ভুত মানুষ, যার বুকে একটি রহস্যময় নাম্বার খোদাই করা আছে, আর ওই একই নম্বর আলফা শরীরেও ছিল। ওদিকে জাহাজে বেঁচে থাকা দুই ক্রমিক সদস্য বোটের সাহায্যে পালানোর চেষ্টা করছিল। ঠিক তখন আলফা সেখানে উপস্থিত হয় এবং তাদের দুজনকে নির্মমভাবে হত্যা করে। অন্যদিকে নার্স এলা জানলা দিয়ে এইসব দেখছিল। হঠাৎ করে আলফা তার উপস্থিতি বুঝতে পারে এবং তার গলা চেপে ধরে আর তাকে হত্যা করে। ডক্টর ম্যাক্স তাকে দেখে এবং ভয়ে ওখান থেকে পালিয়ে যায়। পালিয়ে অফিসার লি ও তার কয়েকজন সদস্যের সঙ্গে দেখা করে। অফিসার লি তাকে জিজ্ঞাসা করলে ডক্টর ম্যাক্স স্বীকার করে যে আলফাকে ঘুমের ইনজেকশন দেওয়ার জন্য তাকে অনেক টাকা দিয়েছিল, কিন্তু সে জানতো না আলফা কিভাবে জেগে উঠেছে। এরপর অফিসার লি ম্যারি এবং বাকিদেরকে একটা নিরাপদ স্থানে লুকিয়ে থাকার নির্দেশ দেয় আর নিজে বাকি বেঁচে থাকা লোকেদেরকে খুঁজতে বের হন। এরপর দেখি অপরাধী জিয়ান ঘুরতে ঘুরতে জিংয়ের রুমে পৌঁছায়। সে সেখানে থাকা গার্ডকে হত্যা করে জিনি আর অন্যান্য অপরাধীদেরকে মুক্ত করে দেয়। কিন্তু কয়েক মুহূর্ত পর আলফা সেখানে উপস্থিত হয় এবং তাদের উপরে প্রাণঘাতী আক্রমণ করে। কোনো রকমভাবে তারা নিজেদেরকে বাঁচিয়ে লিফটে ওঠে, কিন্তু আলফা তাদের পিছু নিয়ে লিফটের উপরে উঠে পড়ে। অফিসার লি যখন এটা দেখে তাদেরকে বাঁচাতে ওখানে ছুটে আসে। হঠাৎ করে লিফট ছিঁড়ে নিচে পড়ে যায়। এতে জিহান নিহত হন। অফিসার লি মনে করে আলফাও মারা গেছে, কিন্তু সে বেঁচে যায়। এরপর অফিসার লি দ্রুত জেনিকে ফ্রিজে লুকিয়ে রাখে আর নিজে আলফার মুখোমুখি হন। অনেক কষ্টের পর তিনি আলফার হাত ভেঙে দেয়, কিন্তু আলফার অতিরিক্ত শক্তির জন্য টিকে থাকতে পারে না, মারা যায়। আলফা যখন ফ্রিজে প্রবেশ করে ভয়ে জেনি তখন নিচে শুয়ে পড়ে আর মরার ভান করে থাকে। ফ্রিজে ঠান্ডার কারণে আলফা তার বেঁচে থাকার কারণ বুঝতে পারে না, ফলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে টম এবং অন্যান্যরা সেই কক্ষে পৌঁছায়। সেখানে আলফাকে বন্দি করে রাখা হয়েছিল। সেখানে তারা আলফার কিছু নথিপত্র খুঁজে পায়। তারা জানতে পারে আলফার বয়স অনেক বেশি, তার আর বেঁচে থাকার কথা না। মূলত আলফার 1943 সালে তৃতীয় বিশ্বযুদ্ধের একজন সৈনিক ছিলেন। যুদ্ধের সময় জাপানি সৈনিকরা তাকে বন্দি করে এবং তার উপরে বিভিন্ন পরীক্ষা করে। তারা চেয়েছিল সুপার হিউম্যান একটি বাহিনী তৈরি করতে। ডক্টর ম্যাক্স জানতে পারে আলফার ভিতরে সুপার হিউম্যানের ক্ষমতা রয়েছে। সে একজন মানুষের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও অনেক বেশি দ্রুতগামী। কখনোই সে বিদ্ধ হবে না। এরপর আমরা 1943 সালে তৃতীয় বিশ্বযুদ্ধের ঘটনা দেখতে পাই। সেখানে জাপানিরা সুপার হিউম্যান পরীক্ষার সাফল্য উদযাপন করছিল, কিন্তু হঠাৎ করে আলফা উঠে পড়ে আর সবাইকে নির্মমভাবে হত্যা করে। অন্যদিকে পুলিশ সদর দপ্তর থেকে ডেভিড একটি বিশেষ দল নিয়ে জাহাজের দিকে রওনা দেয়। এখানে থাকা সবাই একটি বিশেষ ধরনের ইনজেকশন নিয়েছিল, কারণ যাতে তারা আলফার সঙ্গে লড়াই করতে পারে। জাহাজে পৌঁছানোর পর তাদের সাথে জেনির দেখা হয়। জেনি তাদের সাহায্য চায়, কিন্তু ডেভিডের উদ্দেশ্য ছিল আলফাকে হত্যা করা, তাই সে জেনিকে গুলি করে হত্যা করে। এরপর সে টমির সৈনিকদের হত্যা করে এবং টনির মুখোমুখি হয়। পরে জানা যায় ডেভিড এবং টনি দুজনকেই চিনতে পারে, কারণ টমের বুকে আলফার মতো ঠিক একই নম্বর লেখা ছিল। আমরা জানতে পারি বহুদিন আগে ডেভিড এর গ্রুপ অনেক লোকেদের অপহরণ করে তাদের উপর এক্সপেরিমেন্ট করছিল। তাদের এক্সপেরিমেন্ট সফল হয়নি, কিন্তু তার মধ্যে একটি মানুষ বেঁচে ছিল। সে হলো টম। এর মানে টমের উপরে করা এক্সপেরিমেন্ট সফল হয়েছিল। টম ডেভিডের ওখান থেকে পালিয়ে আসে, নতুন জীবন শুরু করে। সে বিয়ে করে এবং তার একটি সন্তানও হয়। এর কিছুদিন পর ডেভিড জানতে পারে এখনো জীবিত আছে টমি, তাই কুকুরের মতো তার পিছনে পড়ে যায়। ডেভিড একদিন টমের বাড়িতে ঢুকে তার স্ত্রী ও সন্তানকে মেরে ফেলে। তাই টম এতটাই রেগে ছিল
যে নিজের ছদ্মবেশ চেঞ্জ করে অপরাধী হয়ে ওঠে, যাতে সুযোগ পেলে ডেভিডের থেকে প্রতিশোধ নিতে পারে। আলফা সেখানে এসে ডেভিড ও টমের উপর আক্রমণ করে। ডেভিড একটি ইনজেকশন নেয় যাতে করে সে আলফার সঙ্গে লড়াই করতে পারে। সে দ্রুতই পরাজিত করে এবং টমির সামনে যায়। ডেভিড জানিয়ে দেয় কিভাবে টমের সন্তানকে হত্যা করেছিল। ভীষণ রেগে গিয়ে টম ডেভিডের উপর আক্রমণ করে, তাকে সমুদ্রে ফেলে দেয়। এরপর সেও নদীতে ঝাঁপিয়ে পড়ে। পরের দিন ডিরেক্টর নামে সেই লক্ষ্যে দেখি সে ওই দ্বীপে ডেভিডের পরীক্ষাগুলো চালাচ্ছিল। সেখানে একটি শিশুকে দেখানো হয়, সে হচ্ছে টমের সন্তান। মূলত ডেভিড তার সন্তানকে হত্যা করেনি, কারণ তার মধ্যেও সুপার হিউম্যানের ক্ষমতা রয়েছে। তখন ডেভিড শিশুটিকে তুলে ডিরেক্টরের কাছে নিয়ে আসে। তখন জানা যায় যে ডিরেক্টর 1943 সালে জাপানি পরীক্ষার অংশ ছিলেন। সেখানে আলফা এবং ডিরেক্টর দুজনেই সুপার হিউম্যানের ক্ষমতা অর্জন করেছিলেন। ডিরেক্টরের লক্ষ্য ছিল আরও হিউম্যান শিশু তৈরি করা ও একটি নতুন পৃথিবী গড়ে তোলা। অন্যদিকে টম জলে ঝাঁপিয়ে পড়ায় সমুদ্রের তীরে এসে পৌঁছায়। এবার সে পরিবারের হত্যার প্রতিশোধ নিতে পুরোপুরি প্রস্তুত। মুভিটি এখানেই শেষ হয়ে যায়। দেখা হবে পার্ট 2-তে। যদি মুভিটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমি আসছি আবার পরের ভিডিও নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।